হ্যালো, ওয়েলকাম টু বটনি টাক্স। আজ আমি তোমাদেরকে আরেকটা ডেমো দেব। ঠিক আছে, সবার প্রথমে আমি কিছু কথা বলে নিই। যে দেখো, অনেকে আমরা ডেমোটাকে কেমন ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি যে যেন 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আমার টপিকটা পুরোপুরি। না, দেখো, এইরকম ভাবে ডেমো দেওয়ার প্রয়োজন নেই। মানে পড়ানোটা যেন পড়ানোর মতনই হয়। আমি জোর করে কোনো টপিককে 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব না। ঠিক আছে, আমরা তো সঠিকভাবে জানি না যে তারা 3 মিনিট দেবে না 5 মিনিট দেবে। ভালো পড়ানো পড়ানো যদি ভালো হয় তাহলে সেটা হয়তো তারা কন্টিনিউ করতেই বলতে পারেন। ঠিক আছে, যার পড়ানো ভালো লাগছে হয়তো ওনাদের, তো তাকে বলতে পারেন যে না, তুমি পড়াও। তাহলে আমরা 3 মিনিটের মধ্যে কমপ্লিট করে যেন হাঁ করে না দাঁড়িয়ে থাকি, এটা কিন্তু খুব খারাপ জিনিস হবে। তাই পড়ানোটা পড়ানোর মানে লাইনকে ধরেই যেন পড়ানোটা হয়। পড়ানোটার মধ্যে খুব কোনো জিনিসকে আমি খুব ফাস্ট বলবো না। ঠিক আছে, যেটার প্রয়োজন নেই সেটা করব না, কারণ আমরা এখনো অবধি কেউ জানি না যে কত মিনিট সময় দেবে। আমরা একটা হিসাব লাগিয়েছি, যে হিসাবে মনে হয়েছে যে 3 থেকে 4 মিনিটের বেশি দেওয়া সম্ভব নয়। এবার হতেই পারে যে তোমার পড়ানো ভালো লেগেছে, সেখানে হয়তো তোমাকে কিছুই স্টপ করতেই বললো না, তাই তুমি অযথা যে ওই জায়গায় স্টপ করে যেও না। পড়ানোটা যেন পড়ানোর মতনই হয়। তাতে যদি একটু সময় বেশি লাগে বলবো, তাদের পড়ানোটা দেখবে তারা। ঠিক আছে, যেমন দেখেছো যখন ভাত রান্না হয় তখন কি করে, যে মারা সাধারণত কি করে, সব চালগুলো দেখেন, একটা চালকে চিপে দেখে যে হয়েছে না হয়নি। ঠিক আছে, তো সেই রকমই ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে তোমাকে ওই চিপে দেখবেন তারা, যে তুমি পড়াতে জানো কিনা। তোমার টপিকটা কমপ্লিট হলো কি হলো না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তাই আমরা চেষ্টা করবো যে আমাদের পড়ানোটা যেন পড়ানোর গতিটাকে মেনেই হয়। পড়ানোটাকে যেন আমরা কোনো রকম ভাবে আহ, মানে খুব বেশি কম্প্যাক্ট না করে দিই। কম্প্যাক্ট আমাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু এতটাও কম্প্যাক্ট যেন না করে দিই যেন আমরা 2 মিনিট বা 2.5 মিনিটে পড়ানোটা শেষ হলো, সেটা যেন না হয়। চলো, তাহলে আজকে আমরা পড়বো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এবং শক্তি প্রবাহ। ঠিক আছে, তো আমরা দেখো এখানে কিছু পূর্ব পাঠের জ্ঞানকে আমরা একটু ব্যবহার করব। দেখো, আগের দিন আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা একটু জেনেছি, কিন্তু বাস্তুতন্ত্রের আগেও আমরা দুটো জিনিসকে জেনেছি। একজনের নাম ছিল পপুলেশন, আর একটা কি ছিল, কমিউনিটি। তো এই পপুলেশন বা কমিউনিটি, এই দুটোতে আমরা শুধু জীবদের নিয়ে কথা বলেছি। যে পপুলেশনে বলেছি যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে একই প্রজাতির যতগুলো জীব আছে তাদের যে মোট যোগফলটা, তাকে আমরা কি বলি, পপুলেশন বলি। ঠিক আছে, সেই জায়গার পপুলেশন বলি। কমিউনিটি বলে আরেকটা শব্দ পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় অনেকগুলো পপুলেশন আসলে থাকে। ঠিক আছে, মানে অনেক ধরনের জীব থাকে, প্রত্যেকটা ধরনের জীব একটা একটা করে পপুলেশন তৈরি করে। ঠিক আছে, তাহলে কমিউনিটি হচ্ছে পপুলেশনের যোগফল। দেখো, এখানে শুধুমাত্র জীবদেরই কথা বলা হয়েছিল। এর পরের যে শব্দটা, যেটা আমরা আগের দিনই পড়েছিলাম, যার নাম ছিল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই জায়গাটায় সবার প্রথম জীব এবং তার পরিবেশ, এই দুটোকে একসাথে আলোচনা করা হয়। মানে একটা জীব তার পরিবেশ দ্বারা কেমন ভাবে প্রভাবিত হয়, আবার ওই জীবটা তার পরিবেশকে কেমন ভাবে প্রভাবিত করে, এর গল্পটা আমরা কোনখানে পড়বো, যে ইকোসিস্টেমে। তাহলে ইকোসিস্টেম হচ্ছে সেই ক্ষুদ্রতম জায়গা। ঠিক আছে, সেই জায়গায় তোমাকে যে যদি বলে যে জীব এবং জড়ের মধ্যে, জীব এবং তার পরিবেশের মধ্যে তুমি সম্পর্কটা একটু স্টাডি করো, তাহলে আমরা কি করব, যে ছোট্ট জায়গাটাকে বেছে নেবো, সব থেকে ছোট জায়গা, তার নামই হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। ঠিক আছে, এর থেকেও বড় জায়গা হয় যেখানে আমরা কি করতে পারি, জীব এবং তার পরিবেশের মধ্যে তাদের আন্তঃবিক্রিয়াকে বা তাদের সম্পর্কটাকে আমরা স্টাডি করতে পারি, তাকে ল্যান্ডস্কেপ বলা হয়। এটা আমাদের এখন পড়ার বিষয় নয়। আমরা শিখবো যে সব থেকে ছোট জায়গা যেখানে আমরা জীব এবং জড় একসাথে, জীব এবং তার পরিবেশের গল্প একসাথে পড়ি, তার নাম হচ্ছে কি, ইকোসিস্টেম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পরিবেশ এবং তার জীবকে স্টাডি করার জন্য সব থেকে ক্ষুদ্রতম একক, তার নাম হচ্ছে ইকোসিস্টেম। তবে দেখো, ইকোসিস্টেমকে তোমাকে যদি বলি যাও দেখো জীব এবং তার পরিবেশের মধ্যে তুমি কি কি ঘটে, সেটা তুমি যাও তো একটু লক্ষ্য করে এসো। তাহলে তুমি যদি লক্ষ্য করতে চাও তাহলে তোমাকে কিছু জিনিসকে মাথায় রাখতে হবে, যে তুমি কি কি দেখবে যেখানে, সেখানে যে তুমি কি কি দেখবে। তো সেই দেখাটা তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে কিছু জিনিসকে দেখতে হবে, কিছু জিনিস, কিছু নিয়মকে মেনে দেখতে হবে, তবে তুমি ওই বাস্তুতন্ত্রটার বা ওই ইকোসিস্টেমটাকে তুমি কি করতে পারবে, ইকোসিস্টেমটা নিয়ে মন্তব্য করতে পারবে যে সেটা কি ধরনের ইকোসিস্টেম। তো এই যে যে নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে বা যেগুলো যেগুলো তোমাকে দেখতে হবে, সেগুলোকে বলা হয় নাকি ওই ইকোসিস্টেমটার বৈশিষ্ট্য। তাহলে এরকম একটা বৈশিষ্ট্য পড়ে যার নাম নাকি হচ্ছে কি, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল বা ইংরেজিতে বলা হয় নাকি ফুড চেন। ঠিক আছে, দেখো এটা কেমন ভাবে তৈরি হয়। দেখো,
বলছে যে একটা ইকোসিস্টেমে অনেকগুলো জীব আছে, মানে আমরা একটু যদি ভালোভাবে বলি তাহলে ইকোসিস্টেমের মধ্যে নাকি কি আছে, কমিউনিটি আছে, ঠিক আছে, অনেকগুলো পপুলেশন আছে। তো এরা নাকি প্রত্যেকের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো সেই সম্পর্কটা যদি আমাদেরকে স্থাপন করতে হয়, তো তাহলে আমরা একটা জিনিস ভাবতে পারি যে কে কাকে খায়, মানে কে খাদ্য আর কে খাদক, তার উপর ভিত্তি করে আমরা এই ইকোসিস্টেমের মধ্যে যে জীবগুলো আছে তাদের মধ্যে নাকি একটা সম্পর্ক স্থাপন করি, ঠিক আছে। তো সেই সম্পর্ক স্থাপনটাকে আমরা কি বলি, খাদ্য শৃঙ্খল। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এখানে ভেবে নেব যে প্রত্যেকটা জীব তার একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস আছে, মানে সে একটা নির্দিষ্ট খাবারকেই খায়। তোমরা সবাই সাধারণভাবে জানো যে আমি যদি লিখি যে ফড়িং কি খায়, তোমরা বলবে স্যার ঘাস খায়, ঠিক কথা, হ্যাঁ ফড়িং ঘাস খায়। আচ্ছা ব্যাং কি খায়, তোমরা বলবে যে ব্যাং স্যার ফড়িংকে খায়। এই যে প্রত্যেকটা জীবের আমরা খাদ্যাভ্যাসটাকে আমরা নির্দিষ্ট করে দিলাম যে ব্যাং শুধুমাত্র ফড়িংকেই খায়, ফড়িং শুধুমাত্র ঘাসকেই খায়। এই যে খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে, তাদের নির্দিষ্ট খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে তাদেরকে যদি আমরা একটা ছক আকারে সাজাই বা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখাই কে কাকে খায়, তাহলে যে জিনিসটা দাঁড়ায় তার নাম নাকি খাদ্য শৃঙ্খল। তাহলে আমি একটা শুরু করি খাদ্য শৃঙ্খল, আমি আমার মতন একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেখতে পাবো যে ইকোসিস্টেমের মধ্যে অনেক ধরনের খাদ্য শৃঙ্খল থাকতে পারে, ঠিক আছে। মনে করো কি লিখলাম আমি, ঘাস, বা এখানে আমি লিখতে পারতাম সবুজ উদ্ভিদ, আমি ঘাসই লিখছি। তো ঘাসকে কে খায় নাকি, ঘাসকে কে খায়, ফড়িং খায়। কে খায় ঘাসকে, গ্রাস হপার বা ফড়িং খায়। এই ফড়িংকে কে খায়, ফড়িংকে নাকি কে খায়, ব্যাং খায়। এবং এই ব্যাংকে কে খায় নাকি, ময়ূর খায়। ঠিক আছে, এই গল্পগুলো তোমরা জানো যে প্রত্যেকের খাদ্যাভ্যাসটা তোমরা মোটামুটি ভাবে এই যতটুকু লিখলাম সেটাকে তোমরা চেনো। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা এখানে কি করলাম, যে প্রত্যেকটা জীবের খাদ্যাভ্যাসকে প্রথমে নির্দিষ্ট করে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা জীবের খাদ্যাভ্যাসকে নির্দিষ্ট করে দিলাম, মানে হরিণ শুধু ঘাসই খাবে, ঠিক আছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা তাদেরকে যদি কি আকারে সাজাই, এইরকম একটা রেখাচিত্রের মাধ্যমে সাজাই যে কে কাকে খায়, মানে কে খাদ্য আর কে খাদক, তাহলে যে গল্পটা পাবো তার নামই নাকি খাদ্য শৃঙ্খল। আমি চলো এটা নিয়ে একটু সামান্য কিছু কথা বলবো। যে খাদ্য শৃঙ্খল পড়ার জন্য আমাকে আগে জানতে হবে এই যে খাবার খাচ্ছে, খাবার কেন খায় জীব, নাকি পুষ্টির জন্য খায়। তো পুষ্টি থেকে তারা নাকি শক্তি পায়। তো আমরা একটা কথা শিখেছি যে প্রত্যেকটা বাস্তুতন্ত্র যেটা শক্তির মূল উৎস সে নাকি সূর্যই হয়, সে নাকি সূর্যই হয়। তো বলছে এই সূর্য, সূর্য এখানে আমি এক লিখছি, সেই সূর্যর যে আলোক, সূর্য যে আলোটা ছাড়ে, সেই আলোক শক্তিটা, আলোক শক্তি কি লিখছি, সূর্য যে আলোটা ছাড়ে সেটাকে আমরা একটু ভালো ভাষায় লিখতে পারি আলোক শক্তি, কারণ আমরা পড়ে এসেছি এই গল্পটা। সূর্যের যেটা আলোক শক্তি সেটা নাকি ঘাসের মধ্যে থাকে। কার মধ্যে থাকে, ঘাসের মধ্যে থাকে। কেন বললাম এই কথাটা, কারণ আমরা সালোক সংশ্লেষের আগে পড়ে এসেছি এবং সেখানে শিখেছিলাম যে সবুজ উদ্ভিদই একমাত্র জীব যারা কি করতে পারে, যারা নাকি সূর্যের আলোকে ব্যবহার করে তারা নাকি খাদ্য বানাতে পারে। তাহলে এই খাদ্যের মধ্যে নাকি কোন শক্তিটাই থাকে, সূর্যের শক্তিটাই থাকে। তাহলে সেই জন্য আমি লিখেছি যে সূর্যের আলোক শক্তি নাকি কার মধ্যে থাকে, এই ঘাসের মধ্যে থাকে। তাহলে ঘাস এর মধ্যে যে শক্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কার শক্তি, সেটা হচ্ছে সূর্যের শক্তি। সেই ঘাসকে কারা খায়, ফড়িং খায়। তাহলে ওই ঘাসের মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল, আলোক শক্তি ছিল, মানে সূর্যের শক্তি ছিল। সেই শক্তিটাই কার মধ্যে গেল, ফড়িং এর মধ্যে গেল। ফড়িং কে কে খেলো, ব্যাং খেলো। তাহলে ওই সূর্যের শক্তিটা যদি আমরা একটু পরোক্ষভাবে ভাবি তাহলে দেখবো যে ফড়িং এর মধ্যে যে সূর্য শক্তিটা ছিল, যেটা নাকি সে কোথা থেকে পেয়েছিল, ঘাস থেকে পেয়েছিল, সেটা কার কাছে গেল, ব্যাঙের কাছে গেল। এবং ব্যাংকে কে খেলো, ময়ূর খেলো। তাহলে ময়ূরও আলটিমেটলি কার শক্তিটাই পেলো, সূর্যের শক্তিটাই পেলো। এগুলো আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে না ময়ূর তো ব্যাং খেয়েছে, ব্যাঙের মধ্যে যে শক্তিটা ছিল সেটা ময়ূর পেয়েছে। আসলে দেখতে হবে যে ব্যাং সেই শক্তিটা কোথা থেকে পেয়েছে, ব্যাং নাকি ফড়িং থেকে পেয়েছে। তাহলে ফড়িং কার থেকে শক্তি পেয়েছে, ফড়িং নাকি ঘাস থেকে শক্তি পেয়েছে। তাহলে আমরা একটা কথা শিখবো যে সূর্যের শক্তিটাকে, সূর্যের আলোক শক্তিটাকে যে প্রথম যে খাদ্য শক্তিতে রূপান্তরিত করেছে, যাদেরকে আমরা কি বলতে পারি, যাদেরকে আমরা নাম দেখেছি এখানে ঘাস, তাদেরকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি তাদের না, তারা নাকি কনভার্টার্স। তাদেরকে আমরা একটা নামে দেখতে পারি, তাদেরকে নাকি আমরা কনভার্টার্স, বা এটার আরেকটা নামও বলতে পারি, এদেরকে আমরা প্রডিউসার্সও বলতে পারি। কি বলতে পারি, প্রডিউসার্স বা উৎপাদক। কারণ এরা কি করে, প্রথমবারের জন্য খাদ্য বানায়।
ঠিক আছে, আমি কনভার্টার্স কেন বললাম, যে এরা কি করেছে, আলোক শক্তিকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করেছে, কনভার্ট করেছে, সেজন্য এদের আরেকটা নাম হচ্ছে কনভার্টার্স। ইকোলজির ক্ষেত্রে প্রডিউসারের থেকে কোথাও যেন কনভার্টার নামটা বেশি খাটে। বোঝা গেল? তাহলে ঘাস কে কে খেলো, ফড়িং, ফড়িংকে কে খেলো ব্যাং, ব্যাংকে কে খেলো কে ময়ূর। তো এখানে হলো এই যে পুরো জিনিসটা আঁকলাম, সেটা হলো এই ইকোসিস্টেমটার একটা খাদ্য খাদকের সম্পর্কের উপর ভিত্তিতে আমি জীবগুলোকে কি করলাম, সম্পর্কিত করে তাদেরকে একটা রেখাচিত্রের মাধ্যমে আমি দেখালাম। সেই রেখাচিত্রটার নামই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখানে একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা জীবের আমি যেটা খাদ্যাভাস সেটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা জীব সে কিন্তু নির্দিষ্ট খাদ্যাভাসে নাও থাকতে পারে, তার খাদ্যাভাস কিছু কি হতে পারে, পরিবর্তনও হতে পারে। খাদ্যাভাস পরিবর্তন হতে সেটা ডিপেন্ড করে, তার হয়তো জিভের টেস্টের পরিবর্তন, মানে মনে হয়েছে যে না আমি অন্য কিছু খেয়ে দেখবো যদি ভালো লাগে, বা এমনও ঘটনা ঘটতে পারে যে খাদ্যটাকে সে খায় সে খাদ্যটা হয়তো অ্যাভেলেবেল নয়, সেই খাদ্যটা সেখানে হয়তো কমে গেছে। তাই কি করে যে জীবরা অনেক সময় কি করে, তাদের খাদ্যাভাসকে পরিবর্তন করে। এই খাদ্যাভাসকে পরিবর্তন করলেই একটা ঝামেলা সৃষ্টি হয়। কি ঝামেলা সৃষ্টি হয়েছে দেখো, তো সেটা পড়ার আগে আমরা আরেকটা খাদ্য শৃঙ্খল পড়বো, খুব সামান্য খাদ্য শৃঙ্খল। মনে করো আমি লিখলাম প্ল্যাঙ্কটন। কি লিখলাম আমি? প্ল্যাঙ্কটন। ঠিক আছে, এই প্ল্যাঙ্কটনদেরকে কে খায়, মনে করো মাছ খায়। আর এই মাছকে কে খায়, মনে করো মানুষ খায়। তো এটা সম্পর্ক আমরা জানি যে মাছ থেকে মাছকে মানুষ খায়। তাহলে প্ল্যাঙ্কটন ছিল কি আমার উৎপাদক বা কনভার্টার্স, মাছ হয়ে গেল প্ল্যাঙ্কটনদেরকে খেলো, আর তারপরে কে আছে, মাছকে কে খেলো, মানুষ খেলো। ব্যাস, এত দুটো আমরা শিখবো যে দেখো দুটো আলাদা আলাদা খাদ্য শৃঙ্খল, আমি নাম দিয়ে দিলাম এটা আমাদের খাদ্য শৃঙ্খল মানে ফুড চেন 1, আর এটা দিয়ে দিলাম আমাদের ফুড চেন FC2। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও এই যে ব্যাংটা রয়েছে, ধরে নাও কথার কথা এই যে ব্যাংটা রয়েছে, ব্যাংটা কি খাই, হরিণকে খাই। হঠাৎ করে ব্যাঙের ইচ্ছা হলো যে না আমি আজকে টেস্ট চেঞ্জ করবো। ঠিক আছে, তো ব্যাঙ কি করলো, হঠাৎ করে মাছকে খেতে শুরু করলো। কাকে খেতে শুরু করলো? মাছকে খেতে শুরু করলো। আমি এমনি গল্প বলছি। মাছকে খেয়ে নিল, ছোট ছোট মাছকে মনে করো ব্যাঙ খেয়ে নিল কোনো কারণে, তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে সে কাকে খেয়ে নিল, মাছকে খেয়ে নিল। কি ঘটনা ঘটলো? ঘটনাটা ঘটলো যে এইটা খাদ্য শৃঙ্খল যেটা ছিল, যার নাম দিয়েছিলাম ফুড চেন 1, সে নাকি ফুড চেন 2 এর সাথে কি করেছে, সম্পর্কিত হয়ে গেছে, মানে তার সাথে বিক্রিয়া করে ফেলেছে। মানে দেখো এই যে ব্যাংকটা মানে যে FC1 এর ছিল, সেই FC1 এরটা কার কোন জীবের সাথে সে ইন্টারাক্ট করে ফেলেছে, FC2 এর জীবের সাথে ইন্টারাক্ট করে ফেলেছে। এর ফলে যেটা সৃষ্টি হয় তার নামই হচ্ছে কি বলতো, খাদ্য জাল। হঠাৎ করে এমনি মনে হলো যে মানুষটার কি খাওয়ার ইচ্ছা হলো, যে ফড়িং খেয়ে নিল, বা মানুষ কাকে খেয়ে নিল, ময়ূরকে খেয়ে নিল। এইরকম ঘটনা যে এক একটা যে খাদ্য শৃঙ্খল চলছে সেটা কিন্তু নির্দিষ্ট খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে চলছে। এটাকে যদি কোনো কারণে কেউ চেঞ্জ করে দেয়, কোনো জীব তার মুখের টেস্ট চেঞ্জ হলো, বা সে যে খাদ্যটা খায় সেটা সে পেলো না, তখন সে খাদ্যাভ্যাসের ফুড হ্যাবিটের কি করলো, চেঞ্জ করলো। চেঞ্জ যখনই করলো সে কি করলো, ওই ইকোসিস্টেমেই থাকা অন্য আরেকটা বা অন্য অন্য আরো দু তিনটা খাদ্য শৃঙ্খলের সাথে সে কি করলো, জড়িয়ে পড়লো। এই যে জড়িয়ে পড়ার ফলে এই যে দেখো ভিজিবিজি হয়ে গেল চারদিকে, এতক্ষণ কত সুন্দর চলছিল FC1 FC2 সোজা লাইন লাইন চলছিল, এখন এই যে ঘিজিবিজি হয়ে গেল, এই যে জিনিসটা তৈরি হলো তার নামই খাদ্য জাল। প্রত্যেকটা ইকোসিস্টেমে অ্যাকচুয়ালি খাদ্য জালই থাকে, কিন্তু আমরা যখন আলাদা করে এই যে বললাম নিয়ম মেনে আমাকে বাস্তুতন্ত্রকে পড়তে হবে, তাই আমাদের প্রত্যেকটা জীবের অরিজিনাল খাদ্য অভ্যাস, মানে তাদের জন্মের পর তারা কি খায়, তাদের বাই ডিফল্ট যে খাদ্য অভ্যাসটা, সেই খাদ্যাভ্যাসটাকে আমাদের সবার প্রথমে নোটিশ করতে হবে। ঠিক আছে, এবং সেটা দিয়ে আমরা কি বানাবো, খাদ্য শৃঙ্খল বানাবো। তারপরে দেখবো যে একটা জীব সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে ওরা নাকি একটা খাদ্যের তারা তাদের চাহিদা মেটে না, তাদের টেস্ট চেঞ্জ করতে হয়, টেস্ট চেঞ্জ করে থাকে, এবং করে থাকার দরুন কি হয়, বিভিন্ন যে খাদ্য জাল শৃঙ্খল গুলো রয়েছে তার সাথে সে কি করে দেয়, ইন্টারঅ্যাক্ট করে ফেলে। তার ফলে যেটা সৃষ্টি হয় তার নামই হচ্ছে কি বলতো, ফুড ওয়েব, বা এটাকেই আমরা ইংরেজিতে বলবো, বাংলাতে বলবো খাদ্য শৃঙ্খল। এটাকেই আমরা বাংলায় বলবো খাদ্য শৃঙ্খল। তাহলে বোঝা গেছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্যটা কি। এবারে আমি আবার ফিরে আসি কোন
এখানে আমার খাদ্য শৃঙ্খল, এখানে কিছু কথা শিখতে হবে। ঠিক আছে, চলো আমি তাহলে এটা মুছলাম একটু। তা আমরা আবার কোথায় ফিরে আসি, এই খাদ্য শৃঙ্খলেই ফিরে আসি। দেখো, খাদ্য শৃঙ্খলের কিছু টার্ম আমরা সবার প্রথমে শিখে নিই। এই ঘাসটা প্রথমবারের জন্য তারা কি করেছিল, সূর্যের আলোকে কি তারা গ্রহণ করেছিল এবং সূর্যের আলোকে তারা কি করেছিল, রূপান্তরিত করে খাদ্য বানিয়েছিল। তাই এদের নাম দিয়েছি প্রডিউসার্স বা কনভার্টার্স। ঠিক আছে, এই যে ফড়িং, ফড়িং কাকে খেলো, নাকি ঘাসকে খেলো। তো ফড়িং নিজে খাবার বানাতে পারে না, ঘাস কিন্তু নিজের খাবার নিজে বানিয়েছিল। এবার ফড়িং কি করেছে, ঘাসের খাবারটাকে খেয়ে নিয়েছে। তো এই ফড়িংকে আমরা বলবো কনজিউমার্স। ব্যাঙও খাবার বানাতে পারে না, ঠিক আছে, ব্যাংকও আমরা কি বলবো, কনজিউমার্স বলবো। তারা শুধু কনজিউম করে, মানে ভক্ষণ করে। ময়ূরও খাবার বানাতে পারে না, তাহলে ময়ূরকেও আমরা কি বলবো, কনজিউমার্স। তাহলে এরা তিনটাই হচ্ছে কনজিউমার্স, কিন্তু কনজিউমার্স এর আমরা একটা লেভেল বানাবো। কি বলবো, এই যে ফড়িং, ফড়িংকে আমরা বলবো প্রাইমারি বা প্রাইমারি কনজিউমার্স। কি বলবো, প্রাইমারি কনজিউমার্স। ঠিক আছে, বা আমরা বলতে পারি প্রথম শ্রেণীর খাদক। ব্যাংকে আমরা বলবো সেকেন্ডারি কনজিউমার্স। কি বলবো, সেকেন্ডারি কনজিউমার্স, বা একে আমরা বলতে পারি গৌণ খাদক। আর ময়ূরকে আমরা বলবো, একে কি বলবো, টারসিয়ারি। কি বলবো, একে টারসিয়ারি কনজিউমার। ঠিক আছে, টারসিয়ারি কনজিউমার্স, বা আমরা বলতে পারি প্রগৌণ খাদক। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার খাদ্য শৃঙ্খল পড়তে যাওয়ার জন্য কিছু টেকনিক্যাল টার্ম, যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমি একটা শব্দে আসি, যার নাম নাকি ট্রফিক লেভেল। যার নাম নাকি কি, ট্রফিক লেভেল। এই ট্রফিক লেভেল জিনিসটা কি, কি নাম, ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল জিনিসটা হচ্ছে, দেখো, এই যে আমি বললাম যে প্রাইমারি কনজিউমার্স, প্রাইমারি কনজিউমার্সরা কাদেরকে খায়, এরা নাকি উৎপাদকদেরকে খায়, মানে ঘাসকে খায়। তো তোমার এরকম কি মনে হয় যে শুধুমাত্র ফড়িংই ঘাসকে খায়? এটা ছাড়াও তো অনেক জীব আছে, ছাগলও ঘাসকে খায়, ঠিক আছে, ভেড়াও ঘাসকে খায়, গরুও ঘাসকে খায়, মানে উৎপাদকদের সরাসরি খায়। তাহলে এই যে ফড়িং, ছাগল, হরিণ, এরা সবাই কাকে খায়, ঘাসকে খায়, মানে উৎপাদকদের খায়। সবুজ উদ্ভিদ বা ঘাস যাই লিখলাম, তারা নাকি সবাই কাদেরকে খায়, উৎপাদকদের খায়। তাহলে এই যে ফড়িং, ঘাস এবং কি বললাম আমি তোমাদের ওই গরু, এরা সবাই মিলে একটা কি সৃষ্টি করে, ট্রফিক লেভেলের সৃষ্টি করে। কারণ এরা সবাই একই ধরনের জিনিসকে খায়, প্রডিউসার্সদের খায়। তাহলে এরা হচ্ছে একটা, সবাই মিলে একটা ট্রফিক লেভেল সৃষ্টি করে। ঠিক আছে, দেখো ব্যাঙের গল্পে আসি। ব্যাংকে আমরা লিখেছি সেকেন্ডারি কনজিউমার্স। ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি কাকে খাচ্ছে, নাকি ফড়িংদেরকে খাচ্ছে। তো ব্যাঙের মতন কি ব্যাঙ কি একাই এরকম আছে যারা ফড়িং মানে প্রাইমারি কনজিউমারদেরকে খায়? না, বলছে এরকম অনেক জীব আছে যারা নাকি কি করে, এইরকম প্রাইমারি কনজিউমার্সদেরকে খায়। তাদেরকে সবাই মিলে যদি আমি একত্রিত করি, তাহলে তাদের যেটা বায়োমাস হবে বা তাদের যেটা কি হবে, মোট সংখ্যা হবে, তারা সবাই মিলে তৈরি করবে আরেকটা ট্রফিক লেভেল। তাইলে এইটা হয়ে গেল আরেকটা ট্রফিক লেভেল। এরকম করে আমরা যাই যদি ময়ূরে, ময়ূর হচ্ছে টারসিয়ারি কনজিউমার্স। আমরা শিখবো যে ময়ূর নাকি কাকে খায়, সে নাকি সেকেন্ডারি কনজিউমার্স খায়। তো ময়ূরের মতন এরকম আরো অনেক জীব আছে যারা নাকি সেকেন্ডারি কনজিউমারদেরকে খায়। তাদেরকে যদি একত্রিত করি, তাহলে তারা তৈরি করবে আরেকটা ট্রফিক লেভেল। তাইলে এখানে আমরা অনেকগুলো ট্রফিক লেভেল পাবো। এবং আমরা আরেকটা কথাও শিখে রাখবো, এই যে ঘাস বা যাদেরকে আমরা উৎপাদক বলেছি, যারা সবুজ উদ্ভিদ, তারাও নাকি একটা ট্রফিক লেভেল তৈরি করে, তারাও নাকি একটা ট্রফিক লেভেল তৈরি করে। তাহলে এখানে আমরা কতগুলো ট্রফিক লেভেল পাবো? আমরা লিখছি ট্রফিক লেভেল 1, যেটা হচ্ছে উৎপাদক। এখানে হচ্ছে ট্রফিক লেভেল 2, যারা হচ্ছে প্রাইমারি কনজিউমার, যারা সরাসরি কাদেরকে খায়, ঘাসকে খায়। আমরা এরপরে পাবো ব্যাঙের গল্প, যারা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, যারা কি তৈরি করেছে, সবাই মিলে ট্রফিক লেভেল 3 তৈরি করেছে, মানে এরা সবাই কাকে খায়, ব্যাংকের মতন সেকেন্ডারি কনজিউমার্স অনেক আছে যারা নাকি সবাই কাদেরকে খায়, প্রাইমারি কনজিউমার্স এর খায়, সরাসরি খায়। তারা কি কনস্টিটিউট করে, ট্রফিক লেভেল 3 কনস্টিটিউট করে। এবং টারসিয়ারি কনজিউমার্স, এরা নাকি ট্রফিক লেভেল 4 কে কি করে, এদের নাম হচ্ছে ট্রফিক লেভেল 4। এরা নাকি সরাসরি কাদেরকে খায়, এরা নাকি সরাসরি মানে যারা সেকেন্ডারি কনজিউমার্স তাদেরকে খায়। তো এটা গেল ট্রফিক লেভেলের ধারণা, বোঝা গেছে। এরপর আমরা একটা জিনিসে আসবো, যার নাম হচ্ছে শক্তি প্রবাহ। দেখো, আমরা খাবার খাই কিসের জন্য, খুব সাধারণভাবে সবাই জানি যে আমরা শক্তি পাবার জন্য খাবার খাই। এই ফড়িংও খাবার খাই,
ঘাসকে খায় কারণ সে নাকি শক্তি পাবে। তো আমরা একটু আগে শিখলাম যে সূর্যই হচ্ছে আমাদের শক্তির মূল উৎস, সূর্যের শক্তিটাই নাকি কি হয় এই ঘাস থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে ময়ূরে প্রবাহিত হয়। তো একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা জিনিস নোটিস করেছিলেন। বিজ্ঞানীর নামটা বড় গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীর নাম হচ্ছে লিন্ডম্যান। কি না? বিজ্ঞানীর নাম হচ্ছে লিন্ডম্যান, কিন্তু এটাকে একটু বানানটা, ইংরেজি বানানটা দেখে নেবে, কথাটা হচ্ছে লিন্ডিম্যান। ঠিক আছে, বা আমরা উচ্চারণ যদি করি সেটা লিন্ডম্যানই হয়। তো লিন্ডম্যান কি করেছিলেন? লিন্ডম্যান একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। বলছে এক ট্রফিক লেভেল থেকে আরেক ট্রফিক লেভেলে যখন খাদ্যটা পৌঁছায়, সেই খাদ্যটার মাত্র 10%ই নাকি এরা দেহ গঠনের জন্য ব্যবহার করতে পারে, বাকি 90% নাকি সেটা পরিবেশেই ফিরিয়ে দেয়। মানে গল্পটা কি, চলো আমরা একটু অঙ্ক করে দেখি। মনে করো ঘাস কি বানিয়েছে, 100 কেজি কি বানিয়েছে, গ্লুকোজ বানিয়েছে সালোক সংশ্লেষ করে। তো এই ঘাসকে মনে করো, সব ঘাসগুলোকে কে খেয়ে দিল? ফড়িং খেয়ে নিল। মনে করো এতগুলো ফড়িং ছিল যারা এই 100 কেজি ঘাসকেই গল্পের খাতিরে খেয়ে নিল। তো যে ফড়িং এর মধ্যে কত কেজি গ্লুকোজ আছে? 100 কেজি গ্লুকোজই আছে। বোঝা গেছে? তাহলে এই ফড়িং গুলো বলছে কি করবে, যত ফড়িং আছে সবাই মধ্যে 100 কেজি কি রয়েছে, গ্লুকোজ রয়েছে। তো এই 100 কেজি গ্লুকোজটার মধ্যে ওরা মাত্র 10 কেজিকেই কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। বাকি 90 কেজিকে তারা নাকি পরিবেশের মধ্যে ফিরিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ফুডিং এর মধ্যে কতগুলো গ্লুকোজ, কতটা গ্লুকোজ রইলো? 10 কেজি। এবার মনে করো এত ব্যাঙ আছে, সেই ব্যাঙগুলো সবাই মিলে নাকি সব ফড়িং গুলোকে খেয়ে দিল। মানে তাহলে ব্যাঙের মধ্যেও কতটা শক্তি গেল? 10 কেজি কি গেল? গ্লুকোজ গেল। কিন্তু ব্যাঙরা বলছে এটা থেকে 9 কেজি কে কি করে দিতে, কি করবে, তারা নাকি পরিবেশে ফিরিয়ে দেবে। আর শুধুমাত্র 1 কেজিকেই তারা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে, তাদের দেহ গঠনের কাজে লাগাতে পারবে। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে কে কোথায় গেল? ময়ূরে। ময়ূরগুলো মনে করো সব ব্যাংকে খেয়ে দিল। তাহলে ময়ূরের মধ্যে এখন ক কেজি শক্তি গেছে? 1 কেজি শক্তি গেছে, কিন্তু ময়ূর 1 কেজি শক্তিকে ব্যবহার করতে পারবে না। তার থেকে নাকি 90% মানে 0.9 কেজিকে তারা কি করে দিল, পরিবেশে বার করে দিল।